নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। ব্রিটিশ কবি জন মিল্টন বলেছেন তার কবিতায়, ক্ষত সারিয়ে তোলার ক্ষমতা রাখে শব্দেরা। আর আরেকজন কবি, তিনিও ব্রিটিশ কবি, ডেব্রাহো আলমা তো একেবারে পোয়েট্রি ফার্মেসি খুলে বসেছিলেন। প্রতিদিন সাদা কোট, গলায় টেথিস্কোপ ঝুলিয়ে তিনি ফার্মেসিতে বসতেন। না, কোনো মেডিসিন নয়, একেবারে রোগীদের মানসিক অবস্থা বুঝে তিনি কবিতার পথ্য দিতেন। এবং তিনি একখানা অ্যাম্বুলেন্স করে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, স্কুল, কলেজ, অফিস ঘুরে বেড়াতেন এবং তার কবিতা দিয়ে রোগীদের সারিয়ে তুলতেন। তাকে এজন্য কোনো প্রশাসনিক প্রতিবন্ধকতায় পড়তে হয়নি, বরং তিনি ইমার্জেন্সি পয়েট হিসাবে যুক্তরাজ্যে নাম করেছিলেন। আসলে আমরা সকলেই জানি মিউজিক থেরাপির কথা, কিন্তু কবিতাও যে মানুষের মনোরোগকে ভালো করে তুলতে পারে, এইটা আমরা একটু কমই খবর রাখি। প্রসঙ্গটা আনলাম কেন, আসলে আজকে যিনি আছেন আমাদের সঙ্গে, রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর রীনা ঘোষ। চলুন পরিচিত হই তাঁর সঙ্গে। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকে। আসলে আমার খুব ভালো লাগছে, যিনি সারা জীবন চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। 38 ইয়ার্স সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস। এবার তিনি কবিতাকে বেছে নিয়েছেন এবং ভালো থাকার জন্য, এবং তিনি শুধু কবিতা পড়তে না, কবিতা শোনাতেও ভালোবাসেন, আর তাই তাকে আমরা ডেকে নিয়েছি। প্রথমে আমি শুনতে চাইব, কোন কবিতাটা শোনাবেন প্রথমে? আমি বলতে চাই বিশ্বকবি নির্ঝরের স্বপ্নভঙ্গ। বাহ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থরে থরে করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে মোর বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ভাঙিব করুণা ধারা, আমি ঢালিব করুণা ধারা। আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরানো ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। ওরে
কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, ভীষণ ভালো। আমরা আসলে অন্ধকার থেকে আলোয় আসার মন্ত্র শুনছিলাম, কবিতা শুনছিলাম। ভীষণ ভালো একটা কবিতা দিয়ে শুরু করলেন ম্যাডাম। ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে এই কবিতার প্রতি যে ঝোঁকটা কবে থেকে? ছোটবেলা? হ্যাঁ, ছোটবেলা থেকে আমাদের বাবা মা ওনার টিচার ছিলেন, আর বাবার খুবই ইন্টারেস্ট ছিল আমরা যাতে মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলিও সুন্দরভাবে চালিয়ে যায়। উনিও, বাবা নিজেও কবিতাও লিখতেন অবসর সময়ে, আবার উনি আমাদেরকে কবিতা শেখাতেন। তো আমি যখন 6 বছর বয়স তখনই আমি একটা আবৃত্তি করেছিলাম, বাবার শেখানো আবৃত্তি। আচ্ছা। এটা হচ্ছে মাস্টার বাবু, রবি ঠাকুরের। ওই মাস্টার বাবু বলে আমি ফার্স্ট প্রাইজ এনেছিলাম। বাবা আবার খুব খুশি হয়েছিলেন। তো বাবা ইন্টারেস্ট নিয়ে আমাদেরকে আবৃত্তি শেখাতেন। তো আমরা গানের টিচারের কাছে গানও শিখতাম ছোটবেলায়। তবে আবৃত্তিটা আমি ধরে রেখেছি আমার পছন্দের বলে, আমার খুব ভালোবাসার জিনিস, মনের খোরাক। মনের খোরাক। তো তখন থেকে আমি আবৃত্তি করি। তারপর আস্তে আস্তে বড় হতে লাগলাম, বাবাও এটা বড় বড় আবৃত্তি শেখাতে লাগলেন। তারপরে আমি যখন 10 বছর বয়স, তো সোনার তরী বলে আবার ফার্স্ট প্রাইজ এনেছিলাম। এটাও আমার বাবারই শিক্ষা। বাবা খুব ভালো আবৃত্তি শেখাতেন আমাদেরকে। তো আবার মুখস্থ করতে বলতেন, সব মুখস্থ বলতে হবে। ওই বাহ, এটা তো আসলে কবিতার একটা পার্ট। স্মরণে রেখে সেটাকে বলা, স্মৃতিতে রেখে বলা। এই বিষয়ে আপনার সম্পর্কে আমার জানা আছে যে আপনি বড় বড় স্মৃতিশক্তিটা বাড়ে। এই জন্য এটা তো আমার বাবা তো টিচার ছিলেন, উনি হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার ছিলেন। তো এসব ব্যাপারে উনার ভালোই নলেজ ছিল, যাতে আমাদের বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ে, ওটাই উনি চেষ্টা করতেন আর কি। ঠিক ঠিক। আসলে আজকাল দেখুন স্কুল কলেজগুলিতেও এইরকম সিলেবাস ঢোকানো হচ্ছে যে এই যে স্মৃতিশক্তি কিভাবে বাড়বে। আর আমরা ওই যে পড়াশোনার পাশাপাশি এইগুলি করা, এগুলির মধ্যে তো একটা আনন্দ খুঁজে পাওয়া যায়, মনের খোরাক পাওয়া যায়। আপনি কর্মজীবনে অনেকদিন ছিলেন ব্যস্ততার মধ্যে, তখন হয়তো করা হয়নি, এখন আবার তখন করা হয়নি। কিন্তু আমি মাঝে মধ্যে যখন, আমার তো বাড়িতে ফুল গাছের বাগান আছে, বাগানে জল দিতে যেতাম, তখন এইগুলো মানে রিকালেক্ট করতে চেষ্টা করতাম। আমার আগের শেখানো আমার এই কবিতাগুলো আমি রিকালেক্ট, যার জন্য এখনো মনে রেখেছি আর কি। ঠিক ঠিক। এরপরে কি শুনবো? এরপরে আমি বলবো প্রশ্ন, রবি ঠাকুরেরই একটা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বনাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব হায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? বাহ, ভীষণ ভালো। নিশ্চয়ই খুব ছোটবেলায় মুখস্থ করেছিলেন? হ্যাঁ,
এটা ওই মনে রাখার চেষ্টা করেছিলাম, তার জন্য এখন মনে আছে। একদম একদম ভীষণ ভালো, খুব ভালো লাগছে একের পর এক কবিতা শুনে। আচ্ছা, একটু যদি জিজ্ঞেস করি আর কি, আপনি তো অনেকদিন চিকিৎসক হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্যে পরিষেবা দিয়েছেন বিভিন্ন জায়গায়, তো রোগীদের ক্ষেত্রে মেডিসিন তো অবশ্যই প্রয়োজন, সেই সঙ্গে আমরা দেখি যে অসুস্থ হলে অনেকেই ভেঙে পড়ে মানসিকভাবে, সেক্ষেত্রে গান বাজনা কিংবা কবিতা এইগুলো কেমন সাপোর্ট করতে পারে? হ্যাঁ, ওদের এগুলো তো সুদিং, গান বাজনা কবিতা সুদিং। ওদেরকে আমরা বলি মাঝে মধ্যে, অ্যাডভাইস করে থাকি এগুলো শুনবে, গান শুনবে। গান শোনাটা তো একটু মনের মধ্যে মনের খোরাক। তো যাদের বাচ্চা, আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের ওয়ার্ডেই কাজ করতাম, চিলড্রেন ওয়ার্ডে ছিলাম IGM এ। তো বাচ্চাদের ব্যাপারে আমি ওদেরকে অ্যাডভাইস করতাম আর কি, ওদেরকে প্রয়োজন বোধে গান শোনাবে। এগুলি খুবই দরকার। ছোটবেলা থেকে আমরা এমনিতেও দেখি যে ছোট বাচ্চারা মিউজিক কিংবা কোনো রিদমের সঙ্গে খুব নিজেদের অ্যাডজাস্ট করে নিতে চায়, বাচ্চারা তাড়াতাড়ি পিক আপ করে একদম, গান বলুন, কবিতা বলুন। এবং যখন পড়াশোনা শুরু হলো তখনও এমনিতে গদবাঁধা পড়ার চেয়ে কোনো ছড়ার মধ্যে দিয়ে, কোনো গানের মধ্যে দিয়ে যখন তাদেরকে কিছু জানানো হয়, শোনানো হয়, তখন তারা তাড়াতাড়ি এটা ক্যাচ করতে পারে। আর আপনি তো ছিলেনই বাচ্চাদের নিয়ে, সেটা ভালো বুঝবেন। এই ধরনের কোনো ঘটনা আছে, কোনো মানে স্মৃতিতে মনে পড়ে যে মানে বলার মতো কিছু জীবনে, চিকিৎসা জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে? এমন ঘটনা মিন্স আমি যখন জীবিতে ছিলাম, সেরকম কবিতা আবৃত্তি বা গানের ব্যাপারে নয়, জীবিতে আমি যখন আউটডোরে বসেছিলাম একদিন, তো আমার কাছে একজন মহিলা মানে পেশেন্ট পার্টি, ছোট বাচ্চা নিয়ে এসছে। তো উনি বলছেন, ম্যাডাম আমাকে চিনতে পেরেছেন কি, আমার বাচ্চাটাকে চিনতে? আমি বললাম আমি ঠিক মনে করতে পারছি না। বলছে, হ্যাঁ ম্যাডাম, আপনি আমার এই বাচ্চাটাকে, আমি যখন ও খুব জন্মের পরে শ্বাসকষ্ট ছিল, আপনি আমার সারা রাত জেগে আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি বললাম 5 বছরের বাচ্চা। আমি বললাম, হ্যাঁ তাই নাকি? আমার মনটা এত খুশিতে আনন্দে ভরে গেল কথাটা শুনে। এটা আমার প্রাপ্তি, এটা আমার চেষ্টাটা ব্যর্থ হয়নি, আমার পরিশ্রম সার্থক। এটা আমার কত বড় প্রাপ্তি, বুঝেছেন? মানে আমার বাবাও চাইতেন ওইভাবে, যাতে আমি মানে পোর পেশেন্টদেরকে জন্য ভালোভাবে ট্রিটমেন্ট করি এবং ওদের থেকে আমি একটু মানে পাই, রেসপেক্ট পাই। ওইটাই আমার বাবারও ইচ্ছে ছিল। আমার বাবাও আমাদের ছোটবেলা থেকে ওই জন্য ডাক্তার হওয়ার, মানে আমার আরেক বোনও কিন্তু ডাক্তার, আমরা দুই বোনই ডাক্তার। ও কলকাতায় আছে, ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে রিটায়ার করেছে। ও আমার থেকে বড়, যাই হোক। তো এখন ও রিটায়ার করে ফেলেছে, সার্ভিসে নেই আর। বাহ, এই ঘটনাটা আসলে মা তো মনে রেখেছেন, কারণ মা তো মনে রাখারই কথা, মনে রেখেছে আমার চেহারাটা। আমার শুনে আমার এত ভালো লাগলো। আমি বললাম, দেখো আমরা ডাক্তার, আমরা যথাসাধ্য চেষ্টা করব, ওপরওয়ালাই বাচ্চাটাকে ভগবান ঠিক করে দিয়েছেন, আমি এটাই বলেছি। ভীষণ ভালো। আসলে কথা বললে হয়তো শেষ হবে না, এই ধরনের অনেক কথা বলতে হবে, কারণ যিনি চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন তার জীবনের ঘটনার তো আর শেষ নেই, অনেক ঘটনার সাক্ষী আছেন তিনি সারা জীবন কর্মজীবনে। আমরা বরং কবিতাই শুনি। কি শুনবো এবার ম্যাডাম? এবার বলবো আমি বিশ্বকবির আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ,
উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তেই ওদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো। সত্যি আমি অবাক হচ্ছিলাম, আপনি অবসর গ্রহণের পরেও এইভাবে স্মৃতিতে এনে কবিতাগুলো আবৃত্তি করছেন। আসলে আবৃত্তি বিষয়টাই এমন, সেটা মুখস্থই করা উচিত, কিন্তু দেখা যায় খুব ছোট ছোটরাও আজকাল মুখস্থ করতে পারে না বা পাঠ করে ফেলে আর কি কবিতা। কিন্তু আপনি একের পর এক অনর্গল কবিতা মুখস্থ করে বলছেন, সেটা খুব ভালো লাগছে দেখতে। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে তো প্র্যাকটিসও করে ফেলেছি, বাবার শিক্ষা যেটা মুখস্থ করতে হবে, সেই থেকে আমি আর মানে মুখস্থ না করে আবৃত্তি ঠিকভাবে বলতেই পারি না মনে হয়। মানে ওয়ে অফ রিসাইটেশন এটা ঠিক হয় না মুখস্থ না করে, এটা আমার ধারণা। না, এটা ধারণাটা সত্যি, কারণ মুখস্থ যখন স্মৃতিতে থাকে একটা জিনিস, তখন সেটার প্রকাশটা তো সঠিকভাবে হয়, ওয়ে অফ রিসাইটেশনটা সুন্দর হয় একদম মুখস্থ থাকে, একদম এটাই আমার। আর কি ধরনের, আমরা শুনছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা একের পর এক, আর কার কার কবিতা করতে ভালো লাগে বেশি আপনার? আমি বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতাও পড়ি, বলিও, একটা বলবো আজকে, তবে আমার ম্যাক্সিমামই রবি ঠাকুরের কবিতা। আমি রবি ঠাকুরকে ভালোবাসি, শ্রদ্ধা করি ছোট থেকে, একদম একদম কবিতাগুলো মনে গেছে আছে। আপনি চিকিৎসক, আমরা বলি রবি ঠাকুরও চিকিৎসক, কারণ আমাদের সমস্ত মনের কথার যেন খোঁজ রাখেন, তিনি রেখেছেন এবং এর বিনিময়ে দিয়ে গেছেন অজস্র গান, কবিতা। গানগুলিও খুব সুন্দর, আমার কিছু কিছু গানের লাইনগুলো এখনো মনে আছে, মানে গান না, লাইনগুলো এত সুন্দর। কেউ কেউ মানে বলে মিডিয়াতে ওরা কমেন্ট পাঠায় যে ডক্টর বিসি রায় নাকি ঘুম থেকে উঠে রবি ঠাকুরের ওই গানটা করে তারপরে গানটা বলছে কি জানি, প্রতিদিনও আমি হে জীবন ও স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে। বাহ, কি সুন্দর, করি জোরও করো, মনে নাই তারপরে, কিন্তু খুব সুন্দর গানটা, আমার এত ভালো লাগে। ঠিক ঠিক, আসলে আমারও মনে হয় আর কি, সকালবেলায় উঠে আমরা অনেকেই ধ্যান জপ বা ঈশ্বর আরাধনা করি, তো রবি ঠাকুরের এমন অনেক গান আছে, সেগুলি একবার করলে সেটা মন্ত্রের মতো, মানে মন্ত্র পাঠ করা হলো মনে হয়, ঈশ্বরের প্রতি সমর্পণ করা হলো আর কি শব্দের মধ্যে দিয়ে। এরপরে কি শোনাবেন? একের পর এক মানে ইচ্ছা বেড়ে যাচ্ছে আর কি আপনার কাছ থেকে শুনতে। আচ্ছা, আই ট্রাই মাই বেস্ট। অবশ্যই। আচ্ছা, এখন আমি বলবো বিশ্বকবি ভারত তীর্থ। বাহ। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে,
উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শাখুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, হেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে। ভেদি মরুপথ গিরি পর্বত, যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে। কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধ নাশিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরাম বিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সেই আরাধনার যজ্ঞশালার খোলা আজি দ্বার, হেথায় সবারে হবে মিলিবারে আনুত শিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন করো মোর মন, শোনরে একের ডাক। যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ। এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে। অসাধারণ অসাধারণ।
এই কবিতাটার সঙ্গে যখন আমি আবৃত্তি করি আমার আমার দাদার কথা মনে আসে। আমার দাদা আজকে নেই, এটা আমার খুবই দুঃখের কথা, খুবই দুঃখজনক। উনি ক্যান্সার ওনাকে কেড়ে নিয়েছেন। উনি আর্মি অফিসার ছিলেন। আচ্ছা। তো উনি এই আবৃত্তিটা খুব সুন্দর করতেন। উনি কর্নেল ছিলেন। তো এত সুন্দর আবৃত্তি করতেন। ওনার কাছ থেকে আমি অ্যাকচুয়ালি এটা শুনে শুনে, আমি তখন খুব ছোট, দাদার থেকে আমি 7 বছরের ছোট, শুনে শুনে আমি শিখে ফেলেছি। তখন থেকে আমি এটা রিকালেক্ট করতে চেষ্টা করতাম, এত ভালো লাগতো। তারপরে সেইম আবৃত্তি আমরা যখন এই তো কিছুদিন আগে মেয়েদেরকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম এই কাশ্মীরে, ভূস্বর্গ কাশ্মীর, সত্যি ভূস্বর্গ। এটা না দেখলে পৃথিবীর কোনো জায়গা মানে একদম দেখাই হতো না মনে হয়। খুবই সুন্দর জায়গা। ওখানে গিয়ে আমি মানে ফেজ 2-তে গিয়ে কাশ্মীরে যখন এতে গেলাম গুলমার্গে, হঠাৎ করে আমার এই আবৃত্তিটা মনে আসলো। জানেন তো এখন আমার কাছে আমার মেয়েরা এটা করে ফেলেছে, ওরা ভিডিও করে ফেলেছে আবৃত্তিটা। আমি পাগলের মতো বলতে থাকলাম, এত ভালো লেগেছিল। এটাই হয় যারা মানে প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগে। আমার খুব ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, আমি খুবই পছন্দ করি। প্রায়ই বেড়াতে বেরোই মেয়েদের সঙ্গে, মানে ওদের কল্যাণে বেড়ানো হয়, ওদের হেল্পেই। মানে ইউকে তো গিয়ে এসছি, তারপরে ইউরোপের কিছু অংশ দেখে এসছি। এখন তো অবসরের সময় এখন ঘুরবেন, বেড়াবেন। আমি ভাবছিলাম মেয়েদেরকে নিয়ে ঘুরি আর কি। মেয়েরাও খুব পছন্দ করে ঘোরাঘুরি। ওরা দুজনেই কর্পোরেটে কাজ করছে ব্যাঙ্গালোরে। বড় মেয়ে তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ছোট জন কর্পোরেটে ও লয়ার। ওরা দুজনেই আবার আমাদেরকে এই বেড়ানোর ব্যাপারে খুব হেল্প করে। ওদেরকে মানে ওরা ছাড়া আমরা যেতে পারতাম না অ্যাকচুয়ালি। ঠিক ঠিক। আর আমি ভাবছিলাম কি জানেন তো, ভাগ্যিস আপনি এখন চর্চাটা করছেন। যদি কর্মজীবনেও এভাবে কবিতার সঙ্গে সবাই জানতো, পেশেন্টরা প্রথম গিয়ে বলতো ম্যাডাম আগে একটা কবিতা শোনান। কর্মজীবনে আমি বলিনি, অন্তত আমি বলিনি তা নয়। কর্মজীবনে মানে আইএম এর প্রোগ্রামে মাঝে মধ্যে 2-1 আমি পেশেন্টরা যদি সেইভাবে জেনে যেত আর কি, তাহলে নিশ্চয়ই বলতো যে ম্যাডাম। জানানোর সুযোগ হয়নি, এত বেশি বিজি থাকতাম আইজিএম হসপিটাল, বুঝতেই পারছেন। যে কোনো ডিউটি, নাইট বলুন, ইভিনিং বলুন, মর্নিং বলুন, এত পেশেন্ট মানে দেখেই কুলকিলানা করতে পারতাম না। নাইটে তো পুরো রাত জাগতে হতো পেশেন্টদের সঙ্গে। খুব খারাপ বাচ্চা দেখে আমার মনটা এত কষ্ট লাগতো না। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ আমি বসে থাকতাম। এই আর কি আমার একটা টেন্ডেন্সি ছিল। আসলে যিনি কবিতা ভালোবাসেন, যিনি প্রকৃতি ভালোবাসেন, যিনি ফুলকে ভালোবাসেন, তার মন তো এমন হবেই, হয় স্বাভাবিক। তিনি বাচ্চাদেরও ভালোবাসবেন, শিশুদের ভালোবাসবেন। এই জন্যই বোধহয় আপনাকে বাচ্চাদের ওয়ার্ডে বেশি থাকতেন, বা ওই ওয়ার্ডে আমি দায়িত্বটা বেশি থাকতেন। তারপরে ফাইনালি আমি ছিলাম মাদার এন্ড চাইল্ড হেলথ ক্লিনিকে, ওখান থেকে আমি রিটায়ার করেছি আর কি। বাহ, আমরা শুনবো আরো কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আমাদের আজকের সকালে যিনি আছেন ডক্টর রীনা ঘোষ। তিনি চিকিৎসক, পাশাপাশি কবিতা পড়েন, কবিতা শোনান, আমাদের সকলকে শোনাতে ভালোবাসেন। চলুন আবার তার কাছে যাই, শুনে নিই আরো অনেক কবিতা। ম্যাডাম, কি শুনবো এবার? এবার বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রভাত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দ্বার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময়ে ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী। রুদ্র বীণায় সেই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে,
কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিশা গেল ফাটিয়া, তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া, ব্যথায় ভুবন ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে, কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে, তোমার শ্মশানে কিঙ্কর দল দীর্ঘ নিশাই ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি, অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে, ঘুমায় না আর কেহ রে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে, ওরে দিন প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহ রে, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব, কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস হেসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে, জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়, ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে, তিমির রাত্রি পোহায়ে মহা সম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণে ছোঁয়ায়ে। অসাধারণ। মৃত্যুরে লব অমৃত করিয়া, রবি ঠাকুরই বোধহয় এভাবে বলতে পারেন। আর কিছু বলার নেই এই কথাটার পরে। সত্যি ম্যাডাম, বলছিলাম যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনিও আমাদের রাজ্যের একজন স্বনামধন্য চিকিৎসক, ডক্টর পি.কে. দত্ত। হ্যাঁ, উনি ফিজিশিয়ান। হ্যাঁ, উনি তো এখন প্র্যাকটিসে আছেন, রামনগর 4 নম্বরে প্র্যাকটিস করেন। হ্যাঁ। তো ওনার সম্পর্কে শুনেছি উনিও কবিতা টবিতা লেখেন। হ্যাঁ হ্যাঁ, উনি অবসর সময়ে কোভিড পিরিয়ডে উনি কবিতা লিখতেন, তখন তো পেশেন্ট কম ছিল, ভীষণ সুযোগ পেলেই মানে মুড আসলে পরে লিখে থাকি, খুব মুডি মানুষ। হ্যাঁ, একদিন ওনার কবিতাও পড়বেন আপনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পড়বো, সুযোগ হয় আর কি। একদম। এখন কি শুনবো? এখন আমি বলবো বিশ্বকবির আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য,
তাই এ কাব্য, এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হা, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন জানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বীণাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্ব ভুবনে দিকে দিগন্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। অসাধারণ, অসাধারণ। আমি মুগ্ধ হচ্ছি দেখে। আপনি এ পর্যন্ত যতখানা কবিতা করলেন, একটুও দেখলেন না, একেবারে মুখস্থ। ভীষণ ভালো একটা গুণ বলবো। যারা যারা কবিতা করেন, যারা আবৃত্তি করেন, তাদের এই গুণটা থাকা তো একেবারেই দরকার। আজকাল অবশ্য আমরা আমাদের এই গুণটা অনেকটা কমে এসেছে বিভিন্ন চাপে। ম্যাডামকে ধন্যবাদ দিতেই হচ্ছে এই জন্যে। এরপরে কি শুনবো ম্যাডাম? আমাদের সময়ও একটু বড় কবিতা, হ্যাঁ, বিদ্রোহী কবি নজরুল ইসলামের ফরিয়াদ। বাহ। এই ধরনীর ধুলি মাখা তব অসহায় সন্তান, মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। আমার আখির দুঃখ দীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভরে ওঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান ভগবান, ভগবান। তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ পিতা।
সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি, জননীর মতো ভীতা। নাহি স্বস্তি, নাহি যেন সুখ, ভেঙে গড়ে ভাঙো উৎসুক। আকাশে মুড়েছ মরকতে, পাছে আঁখি হয় রোদে ম্লান। তোমার পবন করিছে বিজন, জুড়াতে দগ্ধ প্রাণ। ভগবান ভগবান, রবি শশী তারা, প্রভাত সন্ধ্যা তোমার আদেশ বহে। এই দিবারাতি আকাশ বাতাস নহে, একা কারো নহে। এই ধরণীর যাহা সম্বল, বাসে ভরা ফুল, রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি, সুধা সম জল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। ভগবান ভগবান, শ্বেত পীত কালো করিয়া সৃজিলে মানবে, সে তব সাধ। আমরা যে কালো তুমি ভালো জানো, নহে তাহা অপরাধ। তুমি বলে নাই শুধু শ্বেত দ্বীপে যোগাইবে আলো, রবি শশী দ্বীপে সাদা রবে সবাকার টুটি টিপে। এ নহে তব বিধান, সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান। ভগবান ভগবান, তব কনিষ্ঠা মেয়ে ধরণীরে দিলে দান ধুলা মাটি, তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি। ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া। সন্তান তার সুখী নয়, তারা লোভী, তারা শয়তান। ঈর্ষায় মাতি করে কাটাকাটি, রচে নীতি ব্যবধান। ভগবান ভগবান, তোমারে ছেলিয়া আসনে বসিয়াছে আজ লোভী। রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গবি। মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেশন কষিয়া। এ পেশনে তারি আসন ধসিয়া রচিছে গোরস্থান। ভাইয়ের মুখের গ্রাস কেড়ে খেয়ে বীরের আখ্যা পান। ভগবান ভগবান, অন্যায় রণে যারা যত ধর, তারা তত বড় জাতি। 7 মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি। তোমার চক্র রুধিয়াছে আজ বেনের রৌপ্য চাকায়, কি লাজ এত অনাচার সয়ে যাও তুমি। তুমি মহামহিয়ান, ফিরিত মানব পারে না কো আর, সবে না এ অপমান। ভগবান ভগবান, ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা, শঙ্কা নাহিকো আর। মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মার। রক্ত যা ছিল করেছে শোষণ, নিরক্ত দেহে হার দিয়ে রণ। শত শতাব্দী ভাঙেনি যে হার, সেই হারে উঠে গান। জয় নিপীড়িত জনগণ জয়, জয় নব উত্থান, জয় জয় ভগবান। অসাধারণ অসাধারণ, কিছু বলার নেই। ম্যাডাম এত ভালো ভালো কবিতা শোনালেন আজকে। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই রাখতে হবে। আমরা পরবর্তীকালে আরো কবিতা শুনবো। আচ্ছা, কেমন লাগলো বলুন কবিতা পড়ে? ভালো লাগলো কবিতা পড়ে। কবিতা বলতে আমি পছন্দ করি, অ্যাকচুয়ালি আই লাভ টু রিসাইট। একদম, এই জন্য আমার খুব ভালো লাগলো কবিতাগুলো পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদেরও খুব ভালো লাগলো। সবচেয়ে বড় কথা, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এত মুখস্থ কবিতা বললেন, বড় বড় কবিতা।
সেটা একটা বিশেষ ব্যাপার, বিষয় আমার মনে হয় যারা দর্শক ছিলেন আপনাদেরও অনেক ভালো লেগেছে। আমরা প্রতিদিনই থাকি এই সময়টায়, কখনো গান নিয়ে, কখনো আবৃত্তি নিয়ে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই রাখবো। নমস্কার।